This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় প্রবীরদার চোখের একটা অপারেশন হয়েছে, মানে ছানি অপারেশন যেটাকে বলে, ক্যাটরাক্ট অপারেশন। ফলে একটু আলোতে তার সমস্যা, যেটা আমারও কিছুদিন আগে হয়েছিল, আমার অবশ্য আর একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছিল পরের দিকে। দ্রুত প্রবীরদার সুস্থ আমরা প্রত্যেকে কামনা করি, আপনাদের তরফ থেকেও সে বার্তা তাকে আমরা পৌঁছে দিয়েছি যে প্রবীরদা যেন আর দুদিনের মধ্যে, আজ কাল সকালেও যদি না হয়, আমি মনে করি যে এটা 3 দিনের ব্যাপার, অন্তত 14 থেকে 15 দিন বাড়ির বাইরে যাওয়াটা উচিত না। কারণ বিন্দুমাত্র ধুলো যদি চশমা বা গগলসের ফাঁক দিয়ে ঢোকে, সেটা ডেঞ্জারাস। যেটা আমার হয়েছিল, পরের দিকে রেটিনাকে পর্যন্ত অপারেশন করতে হয়েছিল, সেটা প্রবীরদাকে এই অনুষ্ঠান থেকে একেবারে চেতাবনী দিয়ে দিলাম যে হ্যাঁ প্রবীরদা, আপনি প্রোগ্রাম করুন, কালো চশমা পরে করুন, কিন্তু দয়া করে বাড়ির বাইরে অন্তত 2 সপ্তাহ বেরোবেন না। সেটা কিন্তু আমাদের স্বার্থে আমরা বলছি। সুস্থ থাকুন, আপনারাও সুস্থ থাকুন, আপনারা যারা দেখছেন। দেখুন, আপনারা তো দেখছেন যে দল বদল যে ব্যাপারটা হচ্ছে, সেটার বিষক্রিয়া, দল বদলের বিষক্রিয়া। মানে দল বদল তো হওয়াটা নতুন কিছু কথা নয়, দল বদল দীর্ঘদিন ধরে হচ্ছে। ভারত স্বাধীনতা উত্তর যুগে প্রথম যখন জওহরলাল নেহেরু একটি মন্ত্রিসভা তৈরি করলেন, 1946-এ একবার মন্ত্রিসভা হয়েছিল, 1947-এ যে মন্ত্রিসভাটা হলো সেটা স্বাধীনতা উত্তর যুগে। সেই মন্ত্রিসভাতে কিন্তু তিনি একটি মানে সর্বস্তরের সর্বধরনের মানুষকে নিয়ে একটা জাতীয় ইয়ে করেছিলেন, মানে জাতীয় মন্ত্রিসভা করেছিলেন। মূলত সেটা কংগ্রেস বেস। তো সেই মন্ত্রিসভা থেকে এমন অনেকেই দল পাল্টেছিলেন, যেমন পাল্টেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এছাড়াও আরো অনেকেই চলে গিয়েছিলেন। কমিউনিস্টরা সেই মন্ত্রিসভায় যোগ দেননি, কিন্তু এই শ্যামাপ্রসাদ প্রথম দল পাল্টি মেরেছিলেন। এবং শ্যামাপ্রসাদ তো কোনোদিনই রাজনীতির ক্ষেত্রে একেবারে দৃঢ়তার সঙ্গে আমি বলতে রাজি আছি, তিনি তো কখনো দেশপ্রেম বা দেশের জন্য লড়াই টড়াই করেননি। তারপরে যা করেছেন সেটা তো বিতর্কের ব্যাপার, সে বিষয়ে আজকে যেতে চাইছি না। তারপর বারবার দল ভেঙেছে, দল পরিবর্তন হয়েছে ইত্যাদি কংগ্রেসের, মূলত কংগ্রেসের তো এটা হয়। তো এরপরে যেটা হলো যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করলেন আমাদের কামরাজ, তখন কংগ্রেসের সভাপতি ছিলেন, সর্বভারতীয় সভাপতি। তখন কংগ্রেসের সিম্বল ছিল জোড়া বলদ, মানে চাষবাসের চিহ্ন হিসেবে তখন তো কৃষকদেরকে অনেক হাইলাইট করা হতো। তো সেই জোড়া বলদ চিহ্নের কিন্তু কংগ্রেসের ছিল, এবং সেই কংগ্রেসের চিহ্ন থেকে যখন ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করা হলো, তিনি কোনো হাউসের তিনি কিন্তু সদস্য ছিলেন না, না লোকসভা না রাজ্যসভা। পরবর্তী হতে রাজ্যসভা থেকে তিনি পাস হয়ে আসেন, তারপর তো রায়বেরিলিতে দাঁড়ান অনেক পরে। ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসেন, ইন্দিরা গান্ধী এসে তার মতন করে একটি মন্ত্রিসভা গঠন করেন, এবং সেই মন্ত্রিসভার উপর তিনি তার নিজের অস্তিত্ব রাখা, মানে এত ভেজাল ছিল তখনকার দিনে কংগ্রেসের নানান লোক। এই যে জোড়াবলদ, এই জোড়াবলদ চিহ্নটি ছিল কিন্তু কংগ্রেসের। তারপরে কংগ্রেসের ভাঙন লাগে 1969-এ, কংগ্রেস ভেঙে 2 টুকরো হয়, এবং ইন্দিরা গান্ধীকে তারা বহিষ্কার করার আগে ইন্দিরা গান্ধী তাদেরকে বহিষ্কার করে দেন। এবং তখন কংগ্রেসের একটি নতুন দল তৈরি হয়, কংগ্রেস ওল্ড, আদি কংগ্রেস, যার মধ্যে কিন্তু মোরারজি দেশাই থেকে শুরু করে আমাদের অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন ইত্যাদি, প্রতাপচন্দ্র পুরনো দিনের সব কংগ্রেসীরা সবাই মিলে কংগ্রেস ওল্ড তৈরি করেন। তাদের সিম্বলটা আমার এখন আর মনে নেই, কিন্তু ইন্দিরা গান্ধী যে সিম্বল তৈরি করেন সেটা হচ্ছে গিয়ে গাই বাছুর, অর্থাৎ দুধ খাচ্ছে গরুর বাছুরটি, এটা হয়ে গেল তখন কংগ্রেসের চিহ্ন। দ্বিতীয়বার দল ভাঙলো, এবং দল থেকে দলে দলে বেরিয়ে গেল, আবার দলে দলে উপস্থিত হলো,
এটা কিন্তু দল বদলের একটা ব্যাপার সেই সময়টা ছিল। এই দেখুন, এই যে এটা ছিল কিন্তু কংগ্রেসের এক্সেলেন্ট, অনির্বাণ, ইউ আর অলওয়েজ বিন এক্সেলেন্ট। এটা ছিল কিন্তু নব কংগ্রেসের চিহ্ন। এটা এই চিহ্নে কিন্তু ভোট চাইতো, ইন্দিরা গান্ধীর নিজস্ব ব্যাপার। তো তারপরে এইদিকে যখন ভাঙাভাঙি হচ্ছে, ওইদিকে কমিউনিস্ট পার্টির মধ্যে অনেকগুলো ভাঙচুর হয়। প্রথম 1964-এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা একমাত্র কমিউনিস্ট পার্টি ছিল, সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে সেটা দুটুকরো হয়ে যারা চীনাপন্থী, অর্থাৎ তখন চীনা হামলা বা এই সমস্ত কাণ্ড কারখানা, 62-তে চীন আক্রমণ করেছিল, সেই চীনাপন্থী যারা তারা সব সিপিএম হয়ে যায়, আর রাশিয়াপন্থী যারা তারা সিপিআই দলেই থেকে যায়। ওইদিকে আরএসপি দলটা ভাঙে, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, তারাও কমিউনিস্টের মতন, সেটা ভেঙে একদল হয়ে যায় এসইউসি। এই যে আজকের এসইউসি দেখছেন, সেটা কিন্তু আরএসপির ভাঙা দল। এইভাবে কিন্তু দল টুকরো 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 নানান জায়গায় হতে থাকে। ফলে দল বদল বা এ দল থেকে ও দল, যেমন জ্যোতিবাবু দল পাল্টি মেরেছিলেন 1964-এ, প্রথমে তিনি সিপিআই তে ছিলেন, পরে তিনি সিপিএম এ জয়েন করেন। তার মানে জ্যোতিবাবুও কিন্তু দল পাল্টি করেছিলেন। লিখে রাখুন, আমি বলে রাখলাম, আপনার এই ইতিহাসটা দেখে রাখবেন। সুতরাং দল বদলটা একটা নতুন কিছু ব্যাপার নয়। ইন্দিরা গান্ধী তৃতীয়বার দল ভাঙলেন 1980-তে, এবং 1977-এ ইন্দিরা গান্ধী যখন পরাজিত হন, তখন ইন্দিরা গান্ধীর ফ্রন্ট লাইনে যারা ছিলেন, অর্থাৎ ওয়াই বি চাবন থেকে শুরু করে, নিজলিঙ্গাপ্পা থেকে শুরু করে, ইন্দিরা গান্ধীর সঙ্গে যারা যারা ছিলেন ওই সময় টপ মিনিস্টার, জগজীবন রাম এটসেট্রা, সবাই দল থেকে কিন্তু বেরিয়ে যায় এবং ইন্দিরা গান্ধী একা হয়ে পড়েন অলমোস্ট, এবং তার পাশে থাকেন সেই সময়টা সিদ্ধার্থ রায়, বেরিয়ে চলে যান। মানে এটা বিট্রে ছিল। অশোক সেন ছিলেন ইন্দিরা গান্ধীর পাশে, আর প্রণব মুখোপাধ্যায়, জুনিয়র প্রণব মুখোপাধ্যায় তার পাশে ছিলেন। ইন্দিরা গান্ধী নতুন দল তৈরি করেন, কংগ্রেস আই। পরবর্তী অধ্যায়ে সেটাই কংগ্রেস হয়ে যায়। তার হাত চিহ্ন, সেই দলটি আমরা কিন্তু ছেলেবেলায় করেছি। আমি বলুন, রবি বিশ্বাস বলুন, আমরা সেই দলটি করেছি, হাত চিহ্নের কংগ্রেস। ফলে একটা নতুন দল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে 1977-এ জনতা পার্টি যে আসে লাঙল কাঁধে কৃষক চিহ্ন নিয়ে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কংগ্রেসেরই ভাঙচুর মার্কা দল। লাঙল কাঁধে কৃষক, এটা ছিল জনতা পার্টির দল। তো সেই দলটিও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় পরবর্তী অধ্যায়, এবং অনেকেই পাল্টি মেরে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, ইত্যাদি ইত্যাদি হয়। সেই সময় ইন্দিরা গান্ধীর এই যে জনতা পার্টি, এক্সেলেন্ট, এই দলটি কিন্তু ইন্দিরা গান্ধীর বিরোধিতা করে, তার মধ্যে ছিল কংগ্রেস ওল্ড, সোশ্যালিস্ট পার্টি, বিজেপি তখনকার নাম ছিল ভারতীয় জনসংঘ, ইত্যাদি ইত্যাদি, 6টা-7টা পার্টি মিলে এই এই দলটি তৈরি হয়। অনেকেই দল বদল করেছিল, এবং তার পরবর্তী অধ্যায়ে ইন্দিরা গান্ধী কংগ্রেস আই বা হাত চিহ্ন দলটি তৈরি করেন। সেই কংগ্রেসের দলে ইন্দিরা গান্ধীর পাশে যারা ছিলেন, তার মধ্যে প্রণব মুখার্জি যেমন ছিলেন, তেমন তার পাশ থেকে সরে গিয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, পাশ থেকে সরে গিয়েছিলেন, মানে অনেকেই সরে গিয়েছিলেন। কিন্তু এ বি এ গনি খান চৌধুরী, অর্থাৎ বরকত দা তার পাশে ছিলেন। বরকত দা তখন বেশ শ্রেণীন ছিলেন। আরেকটি বাচ্চা মেয়ে, তিনি পাল্টি খাননি, তিনি তার পরবর্তী অধ্যায় ইতিহাস হয়েছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা গান্ধীর অত্যন্ত খারাপ সময় ইন্দিরা গান্ধীর পাশে যারা যারা ছিলেন, তার মধ্যে একটি বাচ্চা মেয়ে, 21-22 বছরের, কি আরেকটু বেশি হতে পারে, তিনি কিন্তু ইন্দিরার পাশ থেকে সরে যাননি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু পাল্টি মারেননি, আর অনেকে পাল্টি মেরেছেন। ফলে সেই সিপিএম এর জমানা 77-এ শুরু হয়, এবং 77-এ শুরু হওয়ার পর থেকে আজকের ইতিহাসটা বলি, যে দল বদলের বিষক্রিয়া। দেখুন, আমরা তো বারবার সিপিএম এর কথা বলি। আমার ব্যক্তিগত ভাবে আপনি যদি বলেন যে রাজনীতি করেছেন কবে থেকে, আমি বলবো যে 1979 থেকে আমি রাজনীতি করি, আজকে টিল অন ডেট, মানে অন্তত 50 বছরের উপর আমার রাজনীতি বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সাংবাদিকতা সব এই সমস্ত কাণ্ড কারখানা করেছি। আমিও কংগ্রেস ছেড়ে কিন্তু তৃণমূলে গিয়েছি। কংগ্রেসকে ভালো লাগতো না, তার অন্যতম কারণ হচ্ছে কংগ্রেস দলটি তখন সিপিএম এর দালাল হয়ে গিয়েছিল। একদিকে যখন আমাদের কংগ্রেসের হাজার হাজার ছেলেরা মার্ডার হয়ে যাচ্ছে, মার খাচ্ছে, সেই সময় কংগ্রেসের দলে থাকাটার কোনো মানে নেই। সুতরাং আমরা দল ছেড়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেই কংগ্রেসটা করতাম,
এবং তারপরে রাজীব গান্ধীকেও ভালোবেসেছি, ডেফিনেটলি অস্বীকার তো করবো না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে কিন্তু আমরা দল ছেড়েছিলাম। সুতরাং দল বদল করাটাই অন্যায় এমন দাবি করছি না। দল বদল আবার মনে হচ্ছে এরা দালালি করছে, এরা ওই কি বলে তরমুজ পার্টি তো করেছি, স্বীকার করছি। এইবারে আসল ঘটনাতে যাই। ঘটনাটি হচ্ছে, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে প্রসূনদা আপনার সারা জীবনের রাজনৈতিক শত্রু বা ঘৃণার কিছু কি আছে, আমি জানি না অন্য কারণ, আজকে সাংবাদিক হিসাবে ঘৃণা টিনা কথাগুলো আর পোষায় না। কিন্তু যদি বলেন যে আমার কাছে একেবারে ত্যায্য ঘৃণিত কোনো রাজনৈতিক দল যদি হয়ে থাকে তার নাম সিপিএম। বিজেপি অনেক পরে, সিপিএম অ্যান্ড সিপিএম এই দলটি আমার জীবনে অনেক ক্ষতি করেছে, মারধর করেছিল একটা সময়, সামটাইম অফ 1979, তখন তারা ক্ষমতায় এসেছিল, পুজোর চাঁদা দিতে পারেনি বলে আমাদের বন্ধু বান্ধব সবাইকে ধরে বাঁশ দিয়ে পেটানো হয়েছিল। তার পরবর্তী অধ্যায় তারা ক্ষমতায় আসার পর 1981-এ যখন প্রথম পৌরসভা নির্বাচন হয়, তখন কংগ্রেস সেই নির্বাচন বয়কট করেছিল। তখন নির্দল সব দাঁড়িয়েছিল, বকলমে কংগ্রেসেরই লোকজন আমাকে আমার বাড়ির থেকে বের করে পেটানোর একটা ব্যবস্থা করে। আমার বন্ধু বান্ধব অনেকে ছিল, তারা আমাকে বলে যে তুমি পালিয়ে যাও নইলে মার খাবে। আমি পালিয়ে গিয়েছিলাম সেই সময়। সুতরাং তাদের উপর আমার বিস্তর রাগ। পরবর্তী অধ্যায়ে আমার বাবার উপরেও হামলা হয়। ফলে এই দলটিকে আমি বিষবৎ ঘৃণা করি এবং ঘৃণা করি। যার জন্য আপনারা দেখবেন যে যখনই সিপিএম এর কোনো ব্যাপার আসে আমি ইরিটেট হয়ে যাই। আজকে সাংবাদিকতার জীবনে অবশ্য সেই ইরিটেশনের কোনো অর্থ নেই, যুক্তি নেই। আমি ক্ষমা চাইছি দিলীপ রায়, কিন্তু এরা প্রচুর অত্যাচার করেছে। এবং আজকে আমি প্রাইভেট কনসার্নে কাজ করছি, আজকে যদি গভর্নমেন্ট কনসার্নে কাজ করতাম রিটায়ার হয়ে যেতাম ইতিমধ্যে। তবে হ্যাঁ, রিটায়ারমেন্টের সময় আমার যে ডিগ্রি বা কোয়ালিফিকেশন ছিল তাতে 1-1.5 লাখ টাকার উপর স্যালারি নিয়ে রিটায়ার করতাম এবং আজকে পেনশন পেতাম অন্তত 65 থেকে 70 হাজার টাকা। সে যান, ছেড়ে দিন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে তো অনুষ্ঠান করছি না। এবার কথাটা হচ্ছে বিষবৎ এই দল পাল্টি হওয়ার, এই বিষবৎ ব্যাপারটি নোংরামি পর্যায়ে কিন্তু নিয়ে গেছে কেন্দ্রের বিজেপি, মানে নরেন্দ্র মোদী অ্যান্ড ব্যাটালিয়ন। তারা বিভিন্নভাবে দল ভাঙছে, কংগ্রেসটাকে বিশেষ করে ভাঙছে, এবং তাদের একটা এজেন্ট ছিল যে কংগ্রেসটাকে ভাঙার ব্যাপারে আরো উপকার করেছিল, তার নাম কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল। এবং আরো দল ভাঙার ব্যাপারে যারা 12টা বাজিয়েছিল তাদের একজনের নাম হচ্ছে গিয়ে নবীন পট্টনায়ক, এবং তৃতীয় জনের নাম হচ্ছে শারদ পাওয়ার, তিনি ছুপা রুস্তম, তিনি পর্দার আড়ালে থেকে দলটিকে ভেঙে টুকরো টুকরো, মানে ওই ইন্ডিয়া জোটটিকে ভেঙে টুকরো টুকরো করে। ফলে এদের চরিত্র হনন, এবং বিজেপি এতটাই ফেরোসাস যে রাজ্যের পর রাজ্য দখল করার জন্য তারা একেবারে মানে শেষ সীমা অব্দি যেতে রাজি আছে, এবং একের পর এক তারা রাজ্য দখল করছে, করতে পারছে না যেটা, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। এবং আপনারা অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গে এবার 250টা সিট পাবে, কেউ বলছেন 260টা, আমিও তাই বলি। কিন্তু এই দল ভাঙাভাঙির খেলাতে একটি ছোট্ট খেলা আছে, সেই খেলাটা কিন্তু খুব ইউনিক। ফার্স্ট পার্টটা বলি, সেকেন্ড পার্টটা বিরতির পর বলবো। ফার্স্ট পার্টটা হচ্ছে এটা যে সিপিএম 34 বছর ক্ষমতায় থাকলো কি করে? তারা তো কোনো ভালো কাজ কিছু করেনি পশ্চিমবঙ্গের জন্য। ওই কৃষি আন্দোলনটা করিয়েছিল, কৃষকদেরকে জমি দিয়েছিল, এছাড়া কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, জিনিসপত্রের দাম বেড়েছিল, চাকরি বাকরি থেকে বেকার হয়েছিল, শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছিল, রাস্তায় আলো নেই, লোডশেডিং এর অন্ধকার, ইত্যাদি ইত্যাদি। জঘন্যতম একটি 34 বছরের অপশাসন বা কুশাসন ছিল। কিন্তু একটি গেম তারা খেলেছিলেন দর্শক বন্ধু, তারা কিন্তু কংগ্রেসকে ভাঙাবার চেষ্টাও করেননি। তারা কংগ্রেসের ভেতরটাকে ভেঙে দুটুকরো করে দিয়েছে। একদল হচ্ছে কি তাদের একেবারে প্যারের লোক, যাদেরকে তরমুজ বলা হতো, নামগুলো আজকে আর উচ্চারণ করছে না, তাদের মধ্যে অনেকে প্রয়াত, তাদেরকে তারা ফিট দিত এবং তাদেরকে জেতাতো ভোটে। আর যারা বিরোধী ছিল, অর্থাৎ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী, সৌগত রায় ইত্যাদি ইত্যাদি, এমনকি মদন মিত্র, মমতাকে পারেনি, মমতাকে তাও 1989-এ হারিয়ে দেওয়া হয়েছিল সব বুথফুত দখল করে, কিন্তু বাকিদেরকে দিনের পর দিন হারানো হয়েছে। প্রিয়রঞ্জন দাশমুন্সী 1984-এ রাজীব গান্ধীর সময় হাওড়া থেকে জিতেছিলেন, তারপরে এসে 2000 ওই সময়টা এসে জেতেন। মাঝখানে বহুবার ভোটে দাঁড়িয়েছেন, একবারও জিততে পারেননি, কারণ তিনি সিপিএম বিরোধী ছিলেন। সিপিএম তার ঘোরতর বিরোধীদেরকে একটা দিকে ফেলে আরেকটা দিকে কংগ্রেসকে জিতিয়ে, যেমন ধরুন তাপস রায় আজকে তৃণমূলে নেই, তিনি আজকে বিজেপিতে গেছেন, তাপস রায়কে হারাতেন, পাশে নীলু ঘোষকে জেতাতেন। নীলু ঘোষকে জানেন তো, যে আজকে যে আপনারা দেখছেন
যে বিখ্যাত ঘোষ পরিবার, তাদের সোনা গয়নার ব্যবসা রয়েছে এবং তারা এই যে খুব লাফালাফি করছে বরানগরে গিয়ে হেরে গেল ইত্যাদি ইত্যাদি। তো সেই ঘোষ পরিবারকে তারা জেতাতেন, তারা ওই দুর্গাপুজো করতো, তাদেরকে জেতাতেন এবং জ্যোতিবাবু নিজেও সেই ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন নীলু ঘোষের ব্যাপারে। তো ফলে তার ছেলে আজকে বিজেপি করছেন ঠিকই, তার বাবাকে কিন্তু জেতানো হতো আর তাপস রায়কে হারানো হতো, এই ছিল ব্যাপার। তো ফলে দেবু ঘোষ আজকে যতই লম্বা চড়া কথা বলুন, দেবু ঘোষকে আমি বলবো, দেবু ঘোষ তোমাদের অস্তিত্ব ছিল কিন্তু সিপিএম এর আশীর্বাদের উপর। সে তুমি তৃণমূল ছেড়ে বিজেপি করো, যাই করো, ঘোড়ার ডিমের এই গল্পটি কিন্তু আমি তোমাকে পরিষ্কার এখান থেকে বলে দিচ্ছি দেবু ঘোষ। সিপিএম দুভাগে ভাগ করেছিল বলে কংগ্রেস নিজেদের মধ্যে খেয়ে করতো, আর 40 থেকে 50টা সিট পেতো, বড় জোর 90 অব্দি তারা টানতে পেরেছিল, আর বাকি সিপিএম ড্যাং ড্যাং করে 34 বছর শাসন করেছিল। স্রেফ দল ভাঙায়নি তারা, শুধু দলটার মধ্যে একটা খিচ লাগিয়ে রেখে দিয়েছিল। কিন্তু দল ভাঙাভাঙি শুরু হলো কবে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর। এবং সেটা আজকে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে না পারলে আমার অস্বস্তি থাকবে। আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। এবার আসল গল্পে প্রবেশ করছি, দল বদলের বিষক্রিয়া। এটির শুরুয়াত করেছিলেন কিন্তু মুকুল রায়। তিনি বলতেন যে দলটাকে বড় করতে হবে, এবং এই দল বড় করতে গিয়ে 2012 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রায় প্রতিদিনই পালা করে এই যে তৃণমূল ভবন যেটাকে বলা হয় ইস্টার্ন বাইপাসের ধারে, এখন সেটা নেই, সে ভবনসে প্রায় প্রত্যেকদিন প্রেস মিট হতো এবং আমি যেতাম সেখানে। দেখতাম যে ডজনে ডজনে সিপিএম এর সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে সিপিএম এর ওই জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি লোকেরা সব হুড় করে তৃণমূলে ঢুকছে। তো এখন দেখুন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকে যে 34 বছর শাসনে তারা কম অত্যাচার করেনি কংগ্রেসের উপর এবং তৃণমূলের উপরেও বটে, তাহলে মুকুলদা তাদেরকে দলে নিচ্ছেন কেন? আমি একদিন সরাসরি প্রশ্ন করেছিলাম যে মুকুলদা, কারণ কারুর বুকের পাটা ছিল না তখন, মুকুলদার নাম্বার 2 ছিলেন তৃণমূলে, মুকুলদা কি করে আপনি এদেরকে দলে টানছেন? এই লোকগুলো তো একসময় সিপিএম এর লোক, এরা তো পিটিয়েছে তৃণমূলের লোক থেকে শুরু করে কংগ্রেসদেরকে খুন করে 55,000 খুন করেছে। তো এরা আজকে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে গেল, তাহলে লড়াইটা আমাদের কার সঙ্গে ছিল? এই প্রশ্ন করেছিলাম। আমার সঙ্গে না, আমি বলেছিলাম লড়াইটা তাদের আপনার দলের লোকেদের কাদের সঙ্গে ছিল। মুকুলদা বলেছে দল বড় করতে হবে, হ্যাঁ আমরা বদলা নয় বদল চাই, সেটা দিদির বক্তব্য, দিদির নামে তিনি বলেছিলেন। এবং যেটা ব্লান্ডার হয়েছিল, শয়ে শয়ে সিপিএম এর গুন্ডা বদমাইশ জোচ্চোররা তৃণমূলে প্রবেশ করেছিল, আজও তারা আছে অনেকেই, নো প্রবলেম, অনেকেই নেতা ফেতা হয়ে গেছেন। তো আমার এখানে স্বাভাবিক প্রশ্ন থাকে যে এই যে দীর্ঘদিন ধরে মারধর খুন হত্যা হয়েছিল, সেই সিপিএম এর লোকগুলো আবার ব্যাক করে এসে এখানে খাওয়া দাওয়া করছে। আজকে দেখুন নানান রকম যে ইডি সিবিআই কারবার চলছে, সেগুলো কিন্তু ওপার থেকে আসা, মানে সিপিএম থেকে আসা সব নটোরিয়াস মালপত্র, এরা সব এই কাণ্ড কারখানা করেছে টরেছে। তো এটা তো প্রতিবাদ করতে হবে। তো এবার কথাটা হলো তাদেরকে দলে নেওয়া হয়েছিল কেন, এবং কেন হয়েছিল তার কোনো উত্তর নেই, কিন্তু বিষক্রিয়া যে হয়েছে তাতে কোনো সন্দেহই নেই। দেখুন অনেকেই দলে এসছেন পরবর্তী অধ্যায়, ব্রাত্য বসু বলুন, পূর্ণেন্দু বসু বলুন, দোলা সেন বলুন, তারপরে আরো অনেকেই, তারা সব কমিউনিস্ট, আজকেও কমিউনিস্ট, কিন্তু তারা সিপিএম বিরোধী, সিপিএম এর বিরুদ্ধে তারা দিনের পর দিন লড়াই করেছেন।
এবং লড়াই করে তারা মার খেয়েছেন, ধর খেয়েছেন, তাদের নাটক আন্দোলন সব মেরে ঢুকিয়ে দিয়েছিল সিপিএম। তাদেরকে নেওয়া যেতেই পারে। সুজিত বোসের মতন ছেলে যে সিপিএম করেছে দীর্ঘদিন, তাকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল একটা সময়। তিনি দল থেকে বেরিয়ে আসেন এবং নির্দল হয়ে দাঁড়িয়ে যেতেন দিদির সাপোর্টে। দ্যাট ইজ দ্য টাইম অফ 1998। একেবারে গোড়ার দিন থেকে সুজিত আছে, নইলে সুজিত খুন হয়ে যেত। ফলে এদেরকে অবশ্যই নেওয়া যেতে পারে। এরা প্রাক্তন সিপিএম হলে কি হবে, সিপিএম এর থেকে এরা মার খেয়েছে, ধর খেয়েছে, কোণঠাসা হয়েছে। এবং বহু বামপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রাম আন্দোলন, নেতাই আন্দোলন ইত্যাদিতে মমতার সঙ্গে ছিলেন। এদের ব্যাপারে আমি আপত্তি করছি না। আমি আপত্তি করছি আজকে পাড়ায় পাড়ায় এই যে ইট বালি চুনসুরকি সাপ্লাই হয়, এটা তো সিপিএম এর একচেটিয়া ছিল। আমি এটাতে অন্যায় দেখি না। তার কারণ হচ্ছে আমি দল করব, খাবো কি? বউ বাচ্চাকে খাওয়াবো কি? শুধু দল করলেই পেট ভরবে? একদল লোকের সরকারি চাকরি হয়ে গিয়েছিল চোতাতে, ওই স্লিপ দিয়ে দিয়ে চাকরি হয়ে গিয়েছিল। আজকে তারা লম্বা চড়া লেকচার মারছে চাকরি চুরি ইত্যাদি ইত্যাদি। এগুলো সব চোরের চামুন্ডা। তো তাদের চাকরি হয়েছিল ওই স্লিপ লিখে। আর বেশ কিছু অশিক্ষিত ছিল যাদের গ্রেডুয়েশনটা অনেক তলায়, ওই কোন রকমের মাধ্যমিক পাস বা ফেল, তারা গুন্ডামি করতো আর তাদের জন্য ওই ইট বালি চুনসুরকি সাপ্লাই এর ব্যবস্থা করে দিয়েছিল। প্রমোটিং এর পর প্রমোটিং হয়েছিল সুভাষ চক্রবর্তী, অমিতাভ নন্দীদের জমানায়, এবং তারপরে বিভিন্ন জায়গায়। কংগ্রেসের ছেলেরা কিন্তু সেখানে পাত্তা পেত খানিকটা, যারা যারা তরমুজি কংগ্রেস করত। অর্থাৎ 100টা কাজ থাকলে 10টা কাজ কংগ্রেস পেত। যারা তরমুজ কংগ্রেস ছিল, সোমেনদার ঘনিষ্ঠ, অমুকের ঘনিষ্ঠ, খারাপ কথা বলতে চাইছি না, তবু বলতে হচ্ছে বাধ্য হয়ে। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই সাপ্লাইং এর লাইনটা আজও আছে। আজকে প্রমোটারদের সাপ্লাই করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি তার মধ্যে দোষ দেখি না। কারণ সিপিএম এর মতন তো ওই মাসোহারার কোনো ব্যবস্থা নেই। তাই এরা খাবে কি? না খেয়ে শুধু পার্টি করবে এমন তো হয় না। কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে ওই সিপিএম এর আমলে যারা ইটবালি চুনসুরকি সাপ্লাই করতে, তারা ঢুকে গেছে। তারা রাতারাতি সব তৃণমূল হয়ে গেছে। এটার বিচার করে কে? এতদিন কিচ্ছু বলিনি, যেমন চলছে চলছে, ঠিক আছে। দিদি আজকে আরো শক্তিশালী হয়েছেন এবং আজকে দলটিও শক্তিশালী হয়েছে। কিন্তু একটি ছোট ঘটনা দেখুন, বাবুল সুপ্রিয় এসছে, আই ডোন্ট মাইন্ড, তাকে বিজেপি থেকে ভাঙানো হয়েছে। বিজেপি থেকে যত পারুক তৃণমূল ভাঙিয়ে তার দলে নিক, এবং সেটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আদর্শগত ভাবে না, মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে বিজেপিকে ভেঙে টুকরো টুকরো করে তাদের তৃণমূল তার দলে টেনে নিক, নেওয়া উচিত। কারণ বিজেপি কিন্তু সারা ভারতের দল ভাঙাচ্ছে, তাদের দলটাকে ভাঙুক। বাবুল সুপ্রিয় ট্যালেন্টেড ছেলে, পলিটিক্যাল ছেলে না, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেশ করেছেন। বা তার পরবর্তী অধ্যায়ে আরো 10 জন 12 জন যে বেরিয়ে এসছেন, কেউ কেউ ভোটে দাঁড়িয়ে ফের জিতে এসছেন, তাদের নিয়েছেন, বেশ করেছেন। কারণ মূল প্রতিপক্ষকে যত ভাঙা যায় তত সুবিধা। কিন্তু দর্শক বন্ধু, একটা কথা মনে রাখুন, এই যে বিজেপি আজকে 37-38% থেকে 40% অব্দি ভোট টেনেছে, এই ভোটগুলো কারা? তাদের 6 থেকে 7%-এর বেশি ভোট তো ছিল না, সব সিপিএম এর ভোট। সিপিএম থেকে সব চলে গিয়ে পাল্টি মেরে তারা বিজেপিতে গেছে, কারণ তারা মাল কামাতে চায়। দীর্ঘদিন তারা সুখা হয়ে রয়েছে। তো সেই সিপিএম কে আমরা বিশ্বাস করছি, ভরসা করছি। কিন্তু তারপরেও যেটা আমরা দেখতে পেয়েছি, দর্শক বন্ধু, এবার আসল কাজের কথাটা আপনার বিচার করবেন এবার যেগুলো বলছি, তবু এই সিপিএম কে বাঁচিয়ে রাখা দরকার তৃণমূলের। কারণ সিপিএম শূন্য, খারাপ ব্যাপার। সিপিএম এর দেখুন রং পর্যন্ত পাল্টে গেছে। সিপিএম এর ছিল লাল রং, এখন ডিপিতে রং হয়ে গেছে। দেখুন কি রং চলছে, নীলের উপর তাদের সোনালী রঙের কাস্তে আতর। এটা কিন্তু সিপিএম এর নতুন রং, লাল বিদায় নিয়েছে, দেখে নিন। তো ফলে এই সিপিএম কে কিন্তু, সিপিএম এর দল ভাঙানো কিন্তু তৃণমূল উচিত না। কেন উচিত না? তার কারণ সিপিএম যত ভোট টানবে সেটা বিজেপির ক্ষতি হবে। ভালো করে বলি আরেকবার, সিপিএম যত ভোট কাটবে তত সুবিধা তৃণমূলের। তৃণমূলের এখন 45% থেকে 46% ভোট লাস্ট লোকসভার নিরিখে বলছি। তাহলে সিপিএম যদি 7-8% ভোট কাটে, তাহলে এরা আবার 37-38%-এ চলে যাবে বিজেপি। আর যদি ভোট না কাটে, সবটাই বিজেপিতে চলে যায়, তাহলে কিন্তু খারাপ দিন। খারাপ দিন কেন? টোটাল সিপিএম এর ভোট বা সিপিএম এর সঙ্গে যদি অ্যালায়েন্স হয় বিজেপি, হয়তো হবে না, সেটা পরের এপিসোডে আমি বলবো, আজকে নয়, একটা কিছু ঘটনা ঘটছে।
যদি সিপিএম এর অবশিষ্ট থাকা 9%-এর মধ্যে 7% ভোট ওইদিকে চলে যায়, তাহলে 45% আর 45% হয়ে যাবে। হাতে থাকবে সিপিএম এর 2% কি 2.5%, হাবিজাবি এসইউসি ফেসইউসির আরো কিছু, আর কংগ্রেসের ভোট মিলে আর 10%। সুতরাং সিপিএম কে বাঁচিয়ে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ তৃণমূলের। সেইখানে আপনাদেরকে বলি যে এখনো পর্যন্ত সিপিএম ভোট টানতে পেরেছে দুটি জায়গায় অসাধারণ ভাবে। একটি হচ্ছে উত্তর দমদমে, আরেকটি হচ্ছে যাদবপুরে। যাদবপুরে লাস্ট লোকসভাতে তারা কিন্তু সিপিএম ভোট টেনেছে, জামানত যাক, কিন্তু ভোটটা টেনেছে। ভোটটা টানার ফলে সায়নী কিন্তু জিতে বেরিয়ে গেছে। আরেকটি কথা বলছি, আরেকদিকে আমরা দেখেছি যে দমদম অঞ্চলে সৌগত রায়ের কিন্তু যে খুব ভালো অবস্থা ছিল এমন নয়, কিন্তু সিপিএম বিপুল ভোট টেনেছে বলে লোকসভায় সৌগত পাস হয়ে গেছে, সৌগত স্যার। সেরকম গত বিধানসভায় 2021-এ এই দুটি কেন্দ্রে, একটা হচ্ছে উত্তর দমদম, আরেকটি হচ্ছে গিয়ে যাদবপুর। যাদবপুরে জানেন যে তারও 5 বছর আগে সুজন চক্রবর্তী জিতেছিল তৃণমূলের জমানায়। সুতরাং সেখানে একটা সিপিএম এর চাং ভোট রয়েছে। সারা পশ্চিমবঙ্গে দুটি কেন্দ্রের কথা বলছি, এই দুটি কেন্দ্র কিন্তু বাড়তে পারে যদি সিপিএম মনে করে। এই দুটি কেন্দ্র হচ্ছে কি, একটা হচ্ছে উত্তর দমদম, যেটা হচ্ছে কি দমদম দাওয়াই বলতো, যেটাকে লাল দুর্গ বলতো, যেটা এখনো পর্যন্ত দুর্গাপুরে কিছু কিছু জায়গায় আছে, কিন্তু তারা সব বিজেপি কে ভোট দিচ্ছে। উত্তর দমদম সম্প্রতি গত রোববার দিন তাদের ওখানে 34-35টা সিট রয়েছে, তার মধ্যে একটি সিটে জিতেছিল সিপিএম। তার নাম হচ্ছে সন্ধ্যারানী মণ্ডল, এবং সন্ধ্যারানী মণ্ডল 15 নম্বর ওয়ার্ডে জিতেছিল। এবার ভেতরের ঘটনাটা বলছি। সন্ধ্যারানী মণ্ডল জিতেছিল খুব ভালো। একজন বিরোধীর আসনে বসবে, ক্ষতিটা কি? এটা তো ভালো। আপনাদেরকে বলি যে উত্তর দমদমে বরাবরই সিপিএম এর একটা বড় সংগঠন আছে, তারা কিন্তু জিততে পারে কোন কোন জায়গায়, কোন কোন আসনে, এবং তারা প্রচুর ভোট টানে। তাদের ভোট কিন্তু বড় অংশটা বিজেপিতে যায় না, সিপিএম এ থাকে বলেই চিরকাল এখানে কিন্তু মানে তৃণমূলের জমানায় তৃণমূল জিতে আসছে ভোট কাটাকাটিতে। 2011-তে চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে জিতেছিলেন, সিপিএম ভোট কেটেছিল, বিজেপির সঙ্গে ভোট কাটাকাটি হয়েছিল, চন্দ্রিমাদি জিতেছিলেন। নতুন টাটকা চন্দ্রিমাদি জিততেই পারে। চন্দ্রিমাদি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ, এবং আমি তাকে ভীষণ ভালোবাসি। চন্দ্রিমাদি হেরে গিয়েছিলেন 2016-তে, সেটা একটা নোংরা ঘটনা ঘটেছিল, আমি সেটা আলোচনা করতে চাইছি না। সিপিএম জিতেছিল তন্ময় ভট্টাচার্য, ওই যে কোলে বসা পার্টিটা। 2014-র যে ভোটের ফলাফল আমরা লোকসভার নিরিখে দেখেছি, সেখানে কিন্তু সিপিএম বিস্তর ভোট টেনেছিল, যে কারণে কিন্তু সৌগত রায় জিততে পেরেছিলেন। 2014 না, 2019 সৌগত রায় জিততে পেরেছিলেন। 2021-এ আপনাদেরকে বলি, এই যে সন্ধ্যারানী মণ্ডল সবেদনে নীলবণীর সিপিএম এর ছিল, তাকে দল ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসার কোনো জাস্টিফিকেশন ছিল না। এই যে দৃশ্যটা দেখুন, কেন তাকে নিয়ে আসা হলো? সিপিএম কে তো একটা স্পেস দিতে হবে, যে তারা তাদের মতন থাকুক, তাদের সংগঠন। এবার আপনাকে একটা বলি, এই যে সন্ধ্যারানী মণ্ডলকে যে আদর যত্ন করে নিয়ে আসা হলো, এবার একটা হিসাব বলে আপনার স্তম্ভিত হয়ে যাবে। 2021-এর ভোটের ফলাফলটা আপনাদেরকে বলছি। আমার প্রিয় চন্দ্রিমা ভট্টাচার্য এবং আপনারা একটা দেখছেন বিধান বিশ্বাস আমার অত্যন্ত ভালোবাসার ছেলে, দারুণ কাজের ছেলে, এক চেয়ারম্যান। কিন্তু এই সন্ধ্যারানী মণ্ডলকে তৃণমূলে নিলেন, আমার বক্তব্য সেখানে যুক্তি সহযোগে খুব ভালো করে শুনুন। চন্দ্রিমা ভট্টাচার্য 2021-এ ভোট পেয়েছিলেন 95,465, লিখতে পারেন আপনারা। চন্দ্রিমা ভট্টাচার্য 2021-এ ভোট পেয়েছিলেন 95,465। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির ডক্টর অর্চনা মজুমদার, তিনি ভোট পেয়েছিলেন 66,966। দ্বিতীয় স্থানে ছিলেন ডক্টর অর্চনা মজুমদার, তার টোটাল ভোট হচ্ছে গিয়ে 66%, 66.966 হচ্ছে গিয়ে মানে 66,966। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য টোটাল ভোটের 45% মতন ভোট টানতে পেরেছিলেন, এবং অর্চনা মজুমদার টোটাল ভোটের 31% ভোট টানতে পেরেছিলেন। তন্ময় ভট্টাচার্য তৃতীয় স্থানে ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 45,728, 21% ভোট টেনেছিলেন। অর্থাৎ তন্ময় ভট্টাচার্য তার জামানতটি রাখতে পেরেছিলেন উত্তর দমদমে। অর্থাৎ অর্চনা মজুমদারের সঙ্গে তন্ময় ভট্টাচার্যের যদি
ভোটটা যোগ করা যায়, তাহলে 1,12,000 ভোট পাচ্ছে। 1,12,000 ভোট পাচ্ছে কিন্তু বিরোধীরা, আর চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে হেরে যাচ্ছেন 95,465 দিয়ে। তাহলে তন্ময় ভট্টাচার্য টোটাল ভোট পেয়েছেন 45,728। এখানে তাকে 15,000 ভোট তার ব্যাগে রেখে 30,000 ভোট যদি অর্চনা মজুমদারকে দিয়ে দেওয়া যায়, তাহলে অর্চনা মজুমদার 1,400 ভোটে জিতে যান চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। এটা 2021-এর কথা বলছি। অর্থাৎ সিপিএম এর যে সংগঠন এখানে আছে, দর্শক বন্ধু আপনাদেরকে বলি, দুটি জায়গায়, যাদবপুর আর উত্তর দমদম। এই সংগঠনটি দেখেন, এই উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান চক্রবর্তী বাবু, কি চক্রবর্তী নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, তো সেই চক্রবর্তী বাবু তিনি সংগঠনটিকে স্ট্রং ভাবে তিনি কিন্তু এই দমদম বেল্টে ধরে রেখেছেন, এবং ধরে রেখেছেন বলেই আজকেও কিন্তু সিপিএম এখানে প্রচুর ভোট পাচ্ছেন, এবং প্রচুর ভোট পেতে গিয়ে আজকে কিন্তু বিজেপি নাস্তানাবুদ এখানে হয়ে যাচ্ছে। ফলে তাদের উচিত হয়নি সন্ধ্যারানী মণ্ডলকে নিয়ে আসা। সেটা যদি বিজেপি হতো আমি কিচ্ছু বলতাম না। এই সন্ধ্যারানী মণ্ডলকে নিয়ে আসার ফলে আপনাদেরকে বলি, এন্টায়ার বিরাটি অঞ্চলে সিপিএম যারা সিপিএম কে ভোট দিত তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আমি ভেতরের খবর বলছি, টাটকা, গতকাল সোমবারের ঘটনা, তাদের যে বিরাট 21% ভোট ছিল সেখান থেকে 10 থেকে 15% ভোট সুইচ করে যাচ্ছে বিজেপির দিকে 2026-এর নির্বাচনে। তাহলে সন্ধ্যারানী মণ্ডলের মতন একটা চুনোপুটি, যার নামও পর্যন্ত কেউ জানে না, সেই সন্ধ্যারানী মণ্ডলকে দলে টানার যৌক্তিকতা কোথায়? সিপিএম কে তো তাল দিয়ে বা গরম দিয়ে রাখা দরকার ছিল। বিজেপি হয়তো ভেঙে দিতেন, ঠিক আছে, সিপিএম কে ভাঙতে গেলেন কেন? এই সর্বনাশটি করার ফলে যে কটি লোক সিপিএম করত তারা দেখলো এই সিপিএম করে লাভ নেই, তাদের সবেদনে নীলমণিকে নিয়ে গেছে, তারা আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। সেরেফ একজনকে দলে নিয়ে আসার জন্য কোনো প্রয়োজন ছিল কি? তো এত কাণ্ড কারখানা, এত কিছু হচ্ছে, সিস্টেম করে সিপিএম এর দল ভাঙানোর দরকারটা কি? বিজেপিকে ভাঙুন। ফলে এটা কিন্তু ঈশান কোণে লাল মেঘ দেখা যাচ্ছে। ঈশান কোণের লাল মেঘটিকে আটকান তৃণমূল। সিপিএম কে না ভাঙিয়ে সিপিএম কে তোল্লা মেরে তার যাতে ভোটটা বাড়ে এবং বিজেপির যাতে ভোটটা কমে সেই ব্যবস্থা করুন। সন্ধ্যারানী মণ্ডলের মতন একটি অচল আধুলিকে সিপিএম থেকে তৃণমূলে নিয়ে আসার জাস্টিফিকেশন কিছু নেই। তাদের 21% ভোটের জন্য সেখানে পরপর চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছেন, তারপরে সৌগত রায় জিতেছেন, আগামী দিন চন্দ্রিমা ভট্টাচার্য ফের জিতবেন। কিন্তু এই কাণ্ডটি হওয়ার ফলে এন্টায়ার সিপিএম, যাদের একবার হার্ডকোর সিপিএম, তারা কিন্তু ক্ষিপ্ত। তারা বলেছেন আর সিপিএম করে লাভ নেই, আসন্ন নির্বাচনে তারা বিজেপিকে ভোট দেবে। চন্দ্রিমাদি শুনছেন কি? বিধান তুমি শুনছো কি? আমার যদি কথা ভুল হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করবে, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে যুক্তি সহযোগে উত্তর দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের উত্তর চাই। এই দল ভাঙার বিষক্রিয়ার প্রতিক্রিয়া কি দাঁড়ায় সেটা জানবার জন্য অপেক্ষা করছি। ফিরে আসবো আমরা আবার আগামীকাল সকালবেলা। নমস্কার, আদাব।